দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত সরাসরি আয়োজন এই সময়ে। আপনাদের সাথে আছি আমি সীমান্ত খোকন। সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আমরা এই অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে এসেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটির লোক প্রশাসন বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আপনাদের সবাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাধারণত যেহেতু আপনার রাজনৈতিক একটা প্রেক্ষাপট, সামনে নির্বাচন, রাজনৈতিক কর্মসূচি সামনে, সব কিছু মিলিয়ে আলোচনাটা রাজনৈতিক কেন্দ্রিক। তো আমি প্রথমেই আহমদ হোসেন সাহেব আপনার কাছে আসছি। তো সামনে বিএনপির কর্মসূচি, বিশেষ করে 10 ডিসেম্বরের যে বিএনপির মহাসমাবেশ হবে ঢাকায়, সেটা নিয়ে একটা উত্তপ্ত রাজনীতি। আপনারাও এটা নিয়ে একটা পাল্টাপাল্টি কর্মসূচির কথা শোনা যাচ্ছে যে আপনারাও এটা কর্মসূচি দিবেন থানা বা ওয়ার্ড লেভেলে। আজকে আমরা যেটা নিউজে দেখেছি, তো আলটিমেটলি আমরা কি হতে যাচ্ছে আসলে আপনাদের? ধন্যবাদ আপনাকে। আপনি যে কোশ্চেনটা আমাকে করলেন, এখানে আমাদের কোনো পাল্টাপাল্টি প্রোগ্রাম নাই। এটা আমাদের এখন প্রোগ্রাম হচ্ছে জাতীয় সম্মেলনের সামনে। এই জাতীয় সম্মেলনকে সামনে রেখে আমরা কাউন্সিল হচ্ছে, উপজেলা হচ্ছে, জেলা হচ্ছে, ওয়ার্ড হচ্ছে, সিটিতে বিভিন্ন ওয়ার্ডগুলো হচ্ছে, এগুলো কাউন্টার প্রোগ্রাম হিসেবে ধরা ঠিক হবে না। কাউন্টার করলে তো আমরা সমাবেশ ডাকতে পারতাম, ঢাকার আরেকটি সমাবেশ, তাহলে বলতে পারতেন যে ঢাকা বিভাগের সমাবেশ রেখেছে আওয়ামী লীগ। এটা কাউন্টার প্রোগ্রাম, এটা আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে পড়ে, এটা আমাদের সাংগঠনিক কর্মসূচির মধ্যে পড়ে, সাংগঠনিক কার্যক্রমের মধ্যে পড়ে। কিন্তু এই যে ঢাকার প্রবেশ পথে যে একই দিনে এরকম আপনাদের একটা একই দিনে এমন কোনো প্রোগ্রাম হয়েছে কি? 10 তারিখে যে ঢাকা প্রবেশ ঢাকা প্রবেশ কি আমি গাজীপুরে প্রোগ্রাম করতে পারবো না? গাজীপুর, সাভার, এটার মধ্যে কি কোনো ইন্টেনশন নাই মনে করেন, দাবি করেন? এগুলো আমাদের রাজনৈতিক প্রোগ্রাম, পলিটিক্যাল প্রোগ্রাম, সাংগঠনিক প্রোগ্রাম। আমি আমার কাজ করব না? বিএনপি সমাবেশের জন্য কি আমার রাজনৈতিক কর্মসূচি, পার্টির কাজ, এগুলো আমার সব থাকবে? এই আমার এই প্রোগ্রাম দেখে যদি বিএনপি ভয় পেয়ে যায়, তাহলে তারা কীরকম বীরপুরুষ? এত বড় বড় কথা বলছেন, আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে, পার্টির প্রোগ্রাম, সমাবেশ রাখি নাই। আর যদি বলতাম যে ঢাকায় হবে আমাদের মহাসমাবেশ, তাহলে তো বিএনপিকে ঢাকা শহর ছেড়ে মানে কথাই আনতে পারতেন না। কোথায় যেত ওরা? এখনই ভয় পাচ্ছি। আপনারা তো দেখা যায় যে এই কর্মসূচির মধ্যে এই যে এই অবরোধ থাকে, যানবাহন বন্ধ থাকে একই জায়গায়, হয়তো বা দেখা যাবে যে আগামী শনিবার কুমিল্লায় যে প্রোগ্রাম আছে, এটা ঘিরে দেখা গেল যে একই এলাকায় একই টাইমে এই জিনিসটা। পরিবহন বন্ধ থাকে, পরিবহনের মালিক তো গভর্নমেন্ট না, প্রাইভেট সেক্টর। এটা কুমিল্লায় কেন হচ্ছে? বা মানে যেখানে সমাবেশ, আসলে মালিকরা ভয় পায়। এই পরিবহন মালিকের মধ্যে কিন্তু বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, সব পার্টির কিন্তু এখানে আছে মালিক। এরা ভয় পায় এই কারণে যে অতীতের 13, 14, 15 সনের যে অভিজ্ঞতা, যে বাসে আগুন দেয় বিএনপি, পেট্রোল বোমা মারে, বাস যাত্রীদের গাড়িতে আগুন মারে, আগুন দেয়, আপনার বোমা মারে, এটা নাশকতা করে। সেই জন্য মালিকরা তার সম্পদকে ধ্বংস করতে চায় না, সম্পদকে হারাতে চায় না। মালিকরা অলওয়েজ তার সম্পদকে রক্ষার জন্য তারাও কৌশলী হয়। এটার উপর তো আমাদের ইম্পোজিং কিছু নাই। এবং পরিবহন মালিকরা অনেক সময় আমাদের গভর্নমেন্টের বিরুদ্ধে ধর্ম উঠে গেছে। হ্যাঁ, খাতে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই। তো হাবিবুর রহমান হাবিব, আপনি কি মনে করেন যে আলটিমেটলি আপনাদের যে প্রোগ্রাম, এমনকি আওয়ামী লীগের যে ছোটোখাটো হলেও কিংবা গ্রুপ পার্ট বাই পার্ট হলেও তো একটা, মানে এই ক্ষেত্রে কি সহিংসতার কোনো আশঙ্কা থাকে কিনা? আমি একটু হাততালি দিইনি। মানে সম্মানিত দর্শক শ্রোতাদেরকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সশ্রদ্ধেয় সালাম জানাচ্ছি। দুই বিজ্ঞ আলোচকদেরকে শুভেচ্ছা। আমার ভাই আহমেদ হোসেনের কথা শুনতে শুনে ঘুমিয়ে গেছিলাম। কি সুন্দরভাবে বলছে। আপনি চিন্তা করতে পারেন, রাজশাহী 3 তারিখে সমাবেশ, রাজশাহী বিভাগের সমাবেশ। গতকাল রাজশাহী
বিভাগে যতগুলি থানা আছে ততগুলি থানাতে মিথ্যা মামলা দায়ের করেছে। এটা কোনো দেশ হলো? এই যে বিবেকহীন পুলিশ অফিসাররা, তাদেরকে বিবেকহীন বলবো না, বিবেকহীন সরকার, বিবেকহীন স্বরাষ্ট্রমন্ত্রী, বিবেকহীন সরকার প্রধান, দেখেন না, শুনে না, প্রত্যেকটা থানায় একই ধরনের মামলা, একেবারে প্রত্যেকটা থানা। আমার আপনাদের 9টা থানা, 9টা থানায় মামলা দিয়েছে। চিন্তা করতে পারেন, এইটা এই দেশের জন্য গিয়ে আমরা, এই দেশের মানুষ মুক্তিযুদ্ধে গেছে, আমরা মুক্তিযুদ্ধে গেছিলাম এই দেশের জন্য। আমার থানায় আমার সদস্য সচিব সুজন প্রফেসর স্যার কোচিং টোচিং করে শিক্ষক ছিল, চাকরিচ্যুত ষড়যন্ত্রকারীরা চাকরিচ্যুত করেছে, খুব ভালো টিচার, 1 নম্বর আসামি। এর আগে আমার 2018 সালের নির্বাচনেও আসামি, 20 সালের নির্বাচনের আসামি, আজকেও আসামি। সুজন প্রফেসর, সুলভ মালিতা, ছাত্র যুবদলের আহ্বায়ক টনি বিশ্বাস, তারপরে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরীফ, সদস্য সচিব মেহেদি, যুবদলের পৌরসভাপতি জাকির জুয়েল, এ কি? তারপরে অজ্ঞাতনামা আসামি। আটঘরিয়াতে যুবদলের মুশাররফ, মন্দির টন্দু থেকে শুরু করে আশরাফুল। এই অবস্থায় তো আপনারা সমাবেশ করে যাচ্ছেন, এমনকি বেশ না, লোক এই না, সমাগমও হচ্ছে। আজকে এটা নতুন হলো। অন্যান্য বিভাগে পরিবহন মালিকদেরকে দিয়ে সরকার বাধ্য করায় এরা মিথ্যা বিবৃতি দিতে, দেওয়াতে যে আমাদের রাস্তায় 3 হুইলার চলে, আমাদের সমস্যা হয়, এটা বন্ধ করার জন্য। যেই সমাবেশ শেষ, দাবি দেওয়া আর মিটল না, 3 হুইলার চলাচল হয়ে দিল। এত মিথ্যা কথা একটা জাতিকে 2018 সালের নির্বাচনে আগের দিন রাত্রে ভোট করে প্রতিদিন বলে জনগণ ভোট দিয়েছে, জনগণ ভোট দিয়েছে। এই মিথ্যা রাখবে কোথায়? এত বড় ঝুড়ি কোথায়? এই পাপ রাখার কোনো জায়গা আছে? আপনি বলেন তো। আমার আটঘরিয়া একটা ছেলে, গরিব মানুষ, কাজ করে খায়, হাসিম, লুঙ্গি পরে ঘুরে বেড়ায়, দিন ওর নামে বলতেছে, কোনো সত্যতা আছে? হাজি লিটু নামে একটা পলিটিক্সই করে না। এই যে মতিন আরেকজনকে নাম মামলা দিচ্ছে। আমার এই চাটমরে হীরা, তারেক, মানে প্রত্যেক আমার 9টা থানায় মামলা দিয়েছে। আপনার সদরে শোনেন কত মিথ্যাচার, কি বলে, বোমা রেখেছে কষ্টে মুড়িয়ে দিয়ে পুলিশ, রেখে আমার জেলার সদস্য, আমার কমিটির সাজ্জাদ স্বপন, সাবেক ছাত্রনেতা সুইট, যুবদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, সদস্য আহ্বায়ক, ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, সবার নামে। এটা কোন দেশে বসবাস করে বলেন তো দেখি। আচ্ছা, আমরা শেষ করি। এই করেছি, লাভটা কী হবে? সারা বাংলাদেশে পরিবহন ভ্রমণ করার পরে লক্ষ লক্ষ মানুষ আমাদের সমাবেশে এসেছে। আর এই মামলা দিয়ে কয়জন? না 100-200 একটা থানায় 100-200 লোক আমাদের, তারপরেও রাজশাহীতে লক্ষ লক্ষ লোক হবে। তখন কি মুখ দেখাবে কি দিয়ে? আচ্ছা, কোথায় মুখ দেখাবে? আমরা আবার আসছি আপনার কাছে। তো আমরা এখন যাব ইসলামিক ইউনিভার্সিটির টিচার মতিউর রহমান সাহেব। আচ্ছা, আগামীকাল ইউরোপীয় ইউনিয়নের একটা সংলাপ শুরু হচ্ছে, রাজনৈতিক সংলাপ ঢাকাতে শুরু হচ্ছে। এখানে আপনার গণতন্ত্র, সুশাসন এবং নির্বাচন সহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে আর কি। তো আলটিমেটলি আপনি তো একজন শিক্ষক হিসাবে আমাদের রাজনৈতিক এই প্রেক্ষাপট এখন যে চলছে, এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ সীমান্ত আপনাকে আমাকে প্রশ্ন করার জন্য, এবং আমার দুই পাশে 2জন বিজ্ঞ আলোচক এবং সম্মানিত দর্শক শ্রোতা এবং এনটিভির কলাকুশলী সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনি প্রথমে ইউরোপিয়ান ইউনিয়নের যে ডায়ালগ রাজনৈতিক দলের ভিতরে, এটা আগামীকাল শুরু হচ্ছে। এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা একটা পজিটিভ, ইতিবাচক। কেন? কারণ ইউরোপীয় ইউনিয়ন বা অন্য যে কোনো উন্নত রাষ্ট্র আমাদের মতো উন্নয়নশীল দেশের যেহেতু তার কনসার্ন, তারা যেহেতু আমাদের ডোনার এজেন্সি, উন্নয়ন অংশীদার রাষ্ট্র, তারা চায় যে একটা স্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট, শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশেই তারা এই বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন। তো আমার বিশ্বাস যে এই ডায়ালগে বড় দুটি রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ, তারা অবশ্যই সেখানে সাড়া দেবে। কী কারণে? আপনি দেখেন যে আসলে বাংলাদেশের লোক সংখ্যা আপনি 16 কোটি বলেন অথবা 20 কোটি বলেন, এই সাধারণ জনগণ কিন্তু বাংলাদেশে আসলে রাজনৈতিক সহিংসতা কখনোই চায় না। তারা চায় একটা স্থিতিশীলতা, এবং সেই স্থিতিশীলতা যেন রাজনৈতিক
দলের ভিতরে একটা সমঝোতার মধ্য দিয়ে সৃষ্টি হয়। এখন অতি সম্প্রতি আপনি দেখবেন যে আমরা একজন সাধারণ নাগরিক হিসেবে বা একজন সমাজের একজন সচেতন একজন মানুষ হিসেবে আমরা লক্ষ্য করছি যে পাল্টাপাল্টি এটা সংঘাতপূর্ণ একটা বক্তব্য যদি আমরা দেখি, আপনি বক্তব্যটা যদি আপনি আমলে নেন তাহলে দেখা যাবে যে সেখানে এই দায়িত্বশীল জায়গা থেকেই কিন্তু কিছু বক্তব্য যেগুলো মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি করে। আতঙ্ক, হ্যাঁ। তো এই আতঙ্কটি এটা কিন্তু একটা মানুষের মানসিক এবং তার কর্মক্ষেত্রে এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে। তো বাংলাদেশ আপনি যদি লক্ষ্য করেন যে আসলে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অনেক মানুষের আত্মহুতি এবং প্রায় 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানির মধ্য দিয়ে এই দেশটি স্বাধীন হয়েছে। এই যুদ্ধে যারা তাদের আত্মত্যাগ করেছেন তাদের প্রতি সম্মান রেখে রাজনৈতিক দলগুলোই কিন্তু রাষ্ট্র পরিচালনা করে থাকে। এবং সে কারণে আমার ব্যক্তিগত বিশ্বাস এবং আমার যে জায়গা থেকে বলা সেটি হচ্ছে যে আমি বিশ্বাস করি যে আসলে দিন শেষে কিন্তু রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে দায়ভার নিতে হয়, তাদের দায়ভারও নিতে হয় এবং তাদের রাষ্ট্র পরিচালনায় জনগণ কিন্তু তাদেরকে সমর্থন দেন। তো সুতরাং সেই জায়গা থেকে এই ডায়ালগের যেহেতু একটা বড় উইন ইউরোপীয় ইউনিয়ন এই উদ্যোগটি গ্রহণ করেছে, কোনো না কোনো জায়গা থেকে যাত্রা শুরু করতে হবে। আমার মনে হয় সেটা তারা করেছে। এটা আমাদের পলিটিক্সে কতটা প্রভাব পড়তে পারে বা আমি এটাকে আমি অভিনন্দন জানাই, সাধুবাদ জানাই, কিন্তু হতাশার জায়গা হচ্ছে অতীতে আমাদের যে ডায়লগগুলো দেখেছি সেখানে খুব ফ্রুটফুল কোনো রেজাল্ট আসে নাই আরো বড় বড় ডায়লগ হয়েছে। এবং ফাইনালি যেটা দাঁড়ায় সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে একটা সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়েই কিন্তু একটা সমাধানে আসতে হয় এবং সেই সমাধানটা আসলে প্রত্যাশিত না, মানে তাতে হয়তো অনেক মানুষের জান মাল এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষরা কখনো চায় না। সুতরাং সাধারণ মানুষের দিকে তাকিয়ে সাধারণ মানুষের জন্যই কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ তারা কিন্তু রাজনীতি করেন। তো সেটা যদি তারা সেটা বিবেচনায় নেন তাহলে সাধারণ মানুষের আকাঙ্ক্ষার প্রতি রাজনৈতিক দলের নেতাদের কিন্তু দৃষ্টিটা দেওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই জায়গাতে রাজনৈতিক দলগুলো মানে সাড়া দেওয়া উচিত পজিটিভলি। আর সংঘাতপূর্ণ শুধু কি সারা মানে আমি সারা বলতে যেটা মিন করছি সেটা হচ্ছে যে জনগণের যে আকাঙ্ক্ষা এটা কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের তাদের পারসেপশনগুলো কিন্তু একটা রাখতে হবে যে জনগণ আসলে কি আকাঙ্ক্ষা পোষণ করে। নিশ্চয়ই যারা রাজনীতি করেন তারা তো গ্রাসরুট লেভেলে জনগণের সাথে তাদের সম্পৃক্ততা আছে এবং তারা ইলেকশনে যান, আলটিমেটলি তাদের পার্টসগুলো তারা বোঝেন। তো এখন আমরা ধরেন যে এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি এই সংঘাতপূর্ণ পরিস্থিতি আসলে প্রত্যাশিত নয়, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে 50 বছর স্বাধীনতার 51 বছর চলছে রানিং, আপনি এখনো পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু আমরা আসতে পারছি। আমরা আবার যাচ্ছি আহমদ হোসেনের কাছে। আজ তো আপনাদের যশোরে একটা সমাবেশ আছে, প্রধানমন্ত্রীর বক্তব্য রাখবেন। তো আলটিমেটলি কি আমরা বলতে পারি যে নির্বাচনী সমাবেশ বা নির্বাচন কেন্দ্রিক বা বিরোধী দল যে সমাবেশ করছে এটার মাঠ দখলের একটা প্রিপারেশন বা স্টার্টিং বলা যায়? আপনি বুঝে নেবেন নির্বাচন আছে আর প্রায় 1 বছর। 1 বছর তো বাংলাদেশটা তো মাননীয় প্রধানমন্ত্রীকে ঘুরতে হবে। এর মাঝে আবার বিভিন্ন সরকারি প্রোগ্রামও থাকে, জি, ডেভেলপমেন্টের বিভিন্ন উন্মোচন থাকে, বিভিন্ন প্রজেক্টের ওপেনিং থাকে, সেগুলো করতে যান। পাশাপাশি এই প্রথমবারের মতো কিন্তু তিনি জনসভায় যাচ্ছেন কবির উত্তর। এটা বুঝে দেখতে হবে, কবির উত্তর প্রায় 3 বছর হয়ে গেছে, কিন্তু 2 বছর তো কোভিডে ছিলাম, এরপরেও কিন্তু তিনি পাবলিক মিটিংয়ে যান নাই। এই প্রথমবারের মতো পাবলিকলি যাচ্ছেন। এটা কি মেসেজ আছে আপনাদের? এটা সিগনিফিকেন্ট। আচ্ছা, এটা যাদের মাথায় আছে বুদ্ধি, রাজনীতি বুঝে, তারা বুঝবে উনি কেন এখন পাবলিক মিটিংয়ে যাচ্ছেন। এই পাবলিক মিটিংয়ের মধ্য দিয়েই একটা বার্তা যাবে পিপুলের কাছে। এবং বিএনপিকেও বুঝতে হবে যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হচ্ছেন বাংলাদেশের একমাত্র নেতা যার বিকল্প নেতৃত্ব বাংলাদেশে কোনো নেই। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনা।
হ্যাঁ, আমি আজকে মানতাম যদি বেগম জিয়া আজকে কারাগারে না থাকতেন, দণ্ডপ্রাপ্ত না হতেন, তাহলে তিনি মিটে যেতেন। তখন এটাকে ন্যাশনালি মানুষ মনে করতো একজন কাউন্টার লিডার আছে। বাট নো কাউন্টার লিডারশিপ ইন বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেতৃত্ব আমি দেখি না। কে এখন বিএনপি বলছে 10 তারিখের পরে তারা নাকি দেশ শাসন করবে। কেউ তাদের আক্কেলটা উঠে নাই, এরকম তো আছে। এমনকি এটাও তো বলা হচ্ছে যে 10 তারিখে আপনার এক দফা আন্দোলনের দিকে যাবে। না, কত কিছু তো বলতেছি। তাদের তো মুখ আছে, আল্লাহ মুখ দিছে। তা আপনারা কি এটা গুরুত্ব দিচ্ছেন না, না এই যে মুখ তাদের দিয়ে কত কথা তারা বলতে পারতেছে। আমরা গুরুত্ব দিলে তো আমরা এত চিন্তা করবো কেন? তাদের গুরুত্ব কি আছে এটা? তাদের বক্তব্য তাদের কাছে, বাট এটার কোনো ইম্পর্টেন্স আমার কাছে নেই। আমরা সোজা বুঝি, ওই যে প্রফেসর সাহেব বললেন যে জনগণ যদি ক্ষমতা উৎস হয়, জনগণ ঠিক করবে কারা ক্ষমতায় থাকবে, ক্ষমতায় যাবে। এইটা যদি বিএনপি বিশ্বাস করে, তাহলে জনগণের কাছে যেতে হবে, নির্বাচনের পথে আসতে হবে, নির্বাচনের পথে আসতে হবে, নির্বাচনে জয়েন করতে হবে। নির্বাচনে জয়েন করে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনার প্রমাণ করতে হবে আপনার কি পপুলারিটি আছে, বা আমাদের গভর্নমেন্টের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কী পপুলারিটি আছে। তারা ওরিড হচ্ছে এখানেই তারা হচ্ছে ভীত সন্ত্রস্ত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা বাংলাদেশে এখন আকাশচুম্বী। আকাশচুম্বী জনপ্রিয় নেতৃত্ব বিএনপিতে নাও, অন্য কোথাও নেই। সেই জায়গায় ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু এখন আবল তাবল প্রলাপ বকছে, স্টেপ ডাউন, গভর্নমেন্ট উৎখাত হয়ে যাবে, গভর্নমেন্ট ডিজাইন করতে হবে। এটা পরে আর কি আমার বাড়ির আবদার আর কি, যে সংবিধানকে তারা পাল্টিয়ে দিবে। সংবিধান তো সংবিধান জায়গায় থাকবে, আমরা সংবিধানের পথে হাঁটবো। সংবিধান ছাড়া আমরা কিছু বুঝি না। সংবিধান হচ্ছে আমার রোড, আমার রাস্তা, আমার চলার পথ হচ্ছে সংবিধানের নির্দেশিকা। এর বাইরে আমরা আর কোনো পথ দেখি না। বিএনপি অন্য পথ দেখে ভিন্ন পথ দেখবে, ভিন্ন পথে বাঁকা পথে এসেছে, তো বাঁকা পথে জন্ম নিয়েছে, তো রাতের অন্ধকারে ক্ষমতা নিয়ে টেক ওভার করেছে তো জিয়াউর রহমান। কাজে ওইভাবে পার্টির মেজাজটাও গড়েছে, রক্ত ওইভাবে গড়ে উঠেছে, চিন্তাও ওইভাবে গড়ে উঠেছে। এখন তারা এই টেক ব্যাক বাংলাদেশে চিন্তা করছে। টেক ব্যাক বাংলাদেশ মানে আরেকটা জিয়াউর রহমানকে ফাইন্ড আউট করা। ইট ইজ ইম্পসিবল, সম্ভব নয়। কাজে বিএনপি কীভাবে চিন্তা করছে, উনি যে এতক্ষণ বললেন কত সব গল্প, কোনটা সত্য বলবো? উনি যে মিথ্যা কথা বললেন, মিথ্যা কথা বলতে বলতে এত সব কথা বললেন, রেকর্ড দেখাতে পারলেন না। যে মামলার এজাহারের রেকর্ড নিয়ে আসতেন, দেখতাম আমরা। কাজে এইগুলো বলে মানুষকে কনফিউজ করা, মানুষকে বিভ্রান্ত করা, এবং একটু সহানুভূতি নেওয়া, ভাই আমাদেরকে বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমাদের টর্চার করছে, আমাদেরকে এই গ্রেপ্তার করতে, অ্যারেস্ট করতে যাচ্ছে পুলিশ, একটু সহানুভূতি, পিপুলের সহানুভূতি নেওয়ার জন্য সহানুভূতির নাটক থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আপনি আসল জায়গায় আসতে হবে। আচ্ছা, এই একটা চ্যালেঞ্জ হয়ে যাক, ওনার কাছে আমি কোনো জরিমানা চাই না। উনি শুধু বলবে যে আওয়ামী লীগ মিথ্যা কথা বলে, মিথ্যা মামলা দেয়, এই কথাগুলি এখানে স্বীকার করে যাবে। রাজশাহী ডিভিশনের ওনার তো প্রশাসনিক অত্যন্ত ক্ষমতা। ফোন করুক ডিআইজিকে, প্রত্যেকটা এসপিকে, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় মামলা দিয়েছে গতকাল। প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় মামলা দিয়েছে। আমার 9টা থানায় 9টা মামলা হয়েছে। উনি যে বললেন যে আপনারা একটু মিথ্যা কথা বলতেছে একবারে। যদি চ্যালেঞ্জ আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, প্রশাসন বলুক, মামলা করে নেই। এই যে কোনো ঘটনায় আমরা কোনো আলোচনায় বসলাম না, নাশকতার জন্য নাকি আমরা বসছি, বোম ফাটাইছি। আরে একটা সীমা থাকে তো একটা। আজকে যশোরের সমাবেশ, প্রধানমন্ত্রী যাবে কই? আজকে তো পরিবহন ধর্ম ডাকে নাই। এই পরিবহন মালিকদেরকে যে 2 দিন করে প্রত্যেক প্রধানমন্ত্রীর প্রোগ্রামে তো পরিবহন ধর্মঘট ডাকা কেন? তারা তো পরিবহন ডাকতে চায়নি। তাদের শ্রমিকের বেতন দিতে হয় না? সরকারের পক্ষ থেকে হয়তো একটা তাদেরকে কিছু দেয়, ড্রাইভারকে বেতন দিতে হয় না? আপনি কি আশঙ্কা করছেন যে সামনে যে কুমিল্লা আছে বা ঢাকায় 10 তারিখে আছে, এটা পরিবহন শুরু হবে? তো এই ক্ষেত্রে আপনাদের এটা কি শোনেন, আমরা করতাম কি, শোনেন, আমরা যতদিন পরিবহন ধর্ম ডাকতো, সরকার তো ডাকাচ্ছে, আমরা ততদিন পিছাতাম। কিন্তু আমার পিছানে এই কারণে যে আমাদের যথেষ্ট লোক হয়ে যায়। এরপরে তো লজ্জা আওয়ামী লীগের না হয়তো করার কিছু আছে। আমাদের রাজশাহী ধরেন সমস্ত থানাতে মামলা দিয়েছে, লোক দেখবেন লাখ লোক হবে। তা সব লোক এখন তো আওয়ামী লীগ গুণা যায়, 1 2 3 4 5 6কে গুণা যায়, তারপরে আর পাওয়া যায় না। আর বিএনপি 2 4 8 16 32 এই জ্যামিতিকারে বাড়ে।
এর বাস্তবতা। আওয়ামী লীগের থেকে আস্তে আস্তে এরকম ভাঙতে ভাঙতে হয়ে যাচ্ছে। ধরেন রাহাতকে মেরন গেছিল বিশ্বাস করে, তার দলটাকে 2 ভাগ করে দিল। হাসানুল্লাহ ইনুরা গেল শখ করে, তার দলটা 2 ভাগ করে দিল। এটা তো আপনাদের জন্য ভালো হয়েছে নাকি? না না, নিরাপদ কেউ না। জাতীয় পার্টি গেল, তার 2 ভাগ 3 ভাগ করে দিল। ওয়ার্কার্স পার্টি গেল, তারও ভাগ করে দিল। যারা জোট থাকলে না বিএনপির না, জন্য একটা মানে এর নিরাপদ না, এই হলো অবস্থা। এখন এরা কি বলবো, মানে বলতে আর ইচ্ছা করে না। মানে একটা দেশ একটা পরিচালনা করছে আওয়ামী লীগ, একটা দল যারা মানে গড়ে উঠছে রাজপথ থেকে, এত ভয় কিসের? এই যে ঢাকা সমাবেশ হবে 10 তারিখে, তার আগে ঘটনা হচ্ছে মানিকগঞ্জ করব, সাভারে করব, ময়মনসিংহে করব, মহাখালী করব, কাশপুরে করব, কেরানীগঞ্জ। কেন বাবা? বিএনপি তো সমাবেশ 10, আপনাদের কী পাচ্ছে? কী পাচ্ছে আপনাদের? আমি আজকে এই গভীর রাত্রে আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা বলেছি, আমার দলের মহাসচিব বলেছে, আমরা ঢাকা দখল করার জন্য আমরা কোনো কর্মসূচি দেইনি। আমাদের দাবিগুলো, ছোট্ট দাবিগুলো বললাম না আমি, ছোট্ট দাবি আমাদের গণতন্ত্র, ম্যাডাম খালেদা জিয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমা, এইগুলি, তার তো কিছু না। আচ্ছা। এতটুকু দাবি, শেষ করি, এতটুকু দাবি। এই দাবি ওনারা মানতে চাচ্ছেন না। না মেনে ওনারা হুঙ্কার ছাড়তেছে, প্রতিদিন হুঙ্কার, প্রতিদিন হুঙ্কার। এক সময় এক কথা বলছে, হাসান মাহমুদ এক কথা বলছে, আরেকজন এক কথা বলছে। তা আমি একটা ছোট্ট করে বলি, জনগণ আপনাদের এখানে শোনেন, আমাদের শোনেন না। সেটা হলো এই রাষ্ট্রের সমাবেশকে বাধা দিবেন, আরও বড় হবে সমাবেশ। ঢাকাতে বাধা দিবেন, গাড়ি ঘোড়া বন্ধ করে 10 দিন পর। এবার টঙ্গীতে নিতে চাবেন, যাব না। আপনারা ইতে দিবেন, কি বলে, পূর্বাঞ্চলে যে দেবেন, কথা শুনবো না। সরাসরি ঢুকাবেন, ঢুকবো না। আমরা আমাদের পার্টি অফিসের সামনে আমরা সমাবেশ করব। ধন্যবাদ। এবার পারলে বাধা দিক আওয়ামী লীগ, যুদ্ধ হবে, আওয়ামী লীগের মধ্যে খেলা হবে না। আওয়ামী লীগকে এবার প্রতিরোধ করা হবে, প্রতিহত করা হবে, মোকাবেলা করা হবে। এবং যদি আওয়ামী লীগ এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে বহু দিনের জন্য তাদেরকে দূরে থাকতে হবে। অনেক সব ফাউল করার পরে 2 ম্যাচ খেলতে পারে না। আবার অনেকে ফাউল করার পর অনেক দিন ধরে যে দুর্নীতি করার কারণে, যেন আমাদের সাকিব আটকায় গেল, বহু বড় বড় নাম করা প্লেয়ার। তো আওয়ামী লীগ তো নাম করে একটা দল। এইবার যদি আওয়ামী লীগ ফাউল করে, সেই ফাউলের 2বার ফাউল করছে, কিন্তু 2বার কিন্তু পতাকাদন দিয়েছে তারা। 2বার কিন্তু, একবার 2015 সালে 14 সালে ভোট না করে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা, 2018 রাতের বেলা ভোট করছে। এইবার করতে গেলে ছক্কা খেলি না আমরা, গুটি 3 ছক্কা পরে পচে যায়, গুটি পারানোর পর ওই গুটি ঘরে ঢুকে যায়। আমরা আওয়ামী লীগ ঘরে ঢুকায় দিবে। মতিনুর রহমান সাহেবের এখানে আছি যে আমরা আসলে রাজনৈতিক একটা সংকটের মধ্যে আছি। এই অবস্থা অর্থনৈতিক সংকটও চলছে, রিজার্ভের একটা সংকট, হ্যাঁ, তো উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যেও একটা ইয়ে আছে, মূল্যস্ফীতি, সব সার্বিক দিক থেকে আপনি যদি ছোট্ট করে বলেন যে আমরা কোন দিকটায় আছি, কি অবস্থার মধ্যে আছি? অনেকগুলো প্রশ্ন তো, মানে ছোট ছোট করে উত্তর হ্যাঁ, দিই। ছোট। তার আগে মূল যে মানে জায়গাটা, ওখানে একটু কথা বলে নিই। অ্যাকচুয়ালি আপনি দেখেন যে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমানে, এটা কিন্তু একটা আস্থার সংকট তৈরি হচ্ছে। এবং সেই আস্থার সংকটটা একটা ধারাবাহিক সিরিজ অফ ঘটনা, যেগুলো কিন্তু মানুষের ভেতরে চলে বা আসছে। রাজনৈতিক দলের ভেতরে একটা আস্থার সংকট তৈরি করেছে, যেটা খুবই দুঃখজনক। এখন এই আস্থার সংকটটাকে আপনি উত্তরণ ঘটানোর পথ কী? যেটা আমদ ভাই বললেন যে নির্বাচনই একমাত্র গণতন্ত্রের একেবারে ইম্পর্টেন্ট বিউটি হচ্ছে নির্বাচন। তাই সেই নির্বাচনে আপনি জনগণ যাকে ভোট দিবে, এবং সেই ভোটটা আপনি দেখেন যে স্বাধীনতার পর যতগুলো রাজনৈতিক রাষ্ট্র ক্ষমতায় ছিল দলগুলো, সেটি কিন্তু জনগণ খুব স্বতঃস্ফূর্তভাবে, আপনি নিষ্কণ্টক বলতে পারবেন না যে ফেয়ার ইলেকশন হয়েছে। বাট একটা জিনিস আপনি খেয়াল করেন, 1991 সাল, যেটা 90 সালের হচ্ছে, 96 এবং 2001, ইভেন 2008টাও আপনি এর মধ্যে যদি নেন, তাহলে দেখবেন যে হয়তো রাজনৈতিক দল কখনো বলেছে সূক্ষ্ম কারচুপি, কখনো বলে স্থূল কারচুপি, কিন্তু জনগণ কিন্তু এটা নিয়ে কোনো কথা বলে না। আমরা এই মানে এর না, দিকটায় গেলাম কেন? জনগণ কিন্তু এই জিনিসটি কিন্তু মেনে নিয়েছে, কারণ ভোট তারা দিতে পেরেছে। আনফর্চুনেটলি আপনি দেখবেন যে এর পরবর্তী যে ইলেকশনগুলো, এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন আছে, সেটা দেশের ভিতরে না, দেশের বাইরেও। আপনি অতি সম্প্রতি দেখেন জাপানের মতো একটা দেশ, যে দেশ রাজনৈতিকভাবে কিন্তু কোনো ইন্টারফেয়ার করে না,
সেটি কিন্তু আপনি লক্ষ্য করেন যেটা খুবই লজ্জার, মানে একটা দেশের নাগরিক হিসেবে খুবই লজ্জার, কারণ আমরা তো দুঃখজনক এটা যে উনি নিজে স্পিচ দিলেন সেখানে। নর্মালি কিন্তু তারা রাজনৈতিকভাবে কোনো ইন্টারফেয়ার করে না, খুব একটা পোলাইট কান্ট্রি। এবং যাই হোক, সেটা নিয়ে যে জায়গাটা হয়েছে, আমি একটা জিনিস খেয়াল করলাম যে সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী একটা স্টেটমেন্ট দিয়েছেন যে তাকে ডেকে মানে মোরালেস শাসিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তী দেখা হলো যে না, ওনাকে ডাকেন নাই, মানে উনি নিজে জাপানের যে অ্যাম্বাসেডর সে বলছেন আমাকে এই ব্যাপারে তার সাথে আমার কোনো কথা হয়নি। অর্থাৎ এটি কিন্তু এই ছোট ছোট জায়গাগুলোতে বড় ক্যানভাসে জনগণের ভিতরে কিন্তু এটা চলে যায়। মিডিয়া এত বেশি এত এত মানে ভাইব্রেন্ট, মানুষ কিন্তু জেনে যায় এগুলো। আপনি যে প্রশ্ন করছেন যে দ্রব্যমূল্য, প্রকৃত অর্থেই আপনি দেখেন যে বর্তমান যে জায়গাতে আমরা অবস্থান করছি, সার্বিক অর্থনৈতিক মানে অবস্থা। মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে জায়গা, এটা কিন্তু খুব খারাপ অবস্থা। আমি কালকে যখন আমি আসি, আমি একটু চা খেতে দাঁড়িয়েছিলাম রাজবাড়িতে, তো ওখানে চার দোকানে সাধারণ জনগণের যে সেন্টিমেন্ট, মানে এটা মাঝে মধ্যে আমরা একটু খেয়াল করি, তার নাভিশ্বাস উঠে গেছে। এখন আপনি ধরেন যে আমার রিজার্ভ বেড়েছে, আমার অনেক আপনি দেখাতে পারেন, কিন্তু সাধারণ মানুষ কিন্তু চায় তার চালের দাম, রিজার্ভ তো তেলের বাড়ছে না, দাম, এখন তো আরো কমে ডালের দাম, যাচ্ছে। এই জায়গাতে মানে কতটুকু সে সাশ্রয় করতে পারছে। কারণ আমাদের তো 80% লোকই তো আসলে মোরালেস গ্রামেই বসবাস করে। আরেকটি জিনিস রিজার্ভ নিয়ে আপনি সুস্পষ্ট, আমি যতটুকু আমার স্টাডি দেখেছি, সুস্পষ্ট কোনো ব্যাখ্যা নাই। কখনো ধরেন আপনি বলছেন যে 37 মিলিয়ন ডলার, ওটা যখন আপনি দেখা হলো 7 মিলিয়ন ডলার, সরি 37 বিলিয়ন ডলার, 7 বিলিয়ন ডলার খরচ হয়েছে, তাহলে ওটা বাদ দিলে আসে হচ্ছে 28 বিলিয়ন ডলার। পরবর্তী দেখা যায় 28 বিলিয়ন ডলার, সেখানে দেখা যায় 22 বিলিয়ন ডলার। এখন না, এটা তো খরচ হচ্ছে, আচ্ছা উঠাতে আমি বলি হচ্ছে তো। রিজার্ভটা কেন প্রয়োজন, রিজার্ভের আসলে কাজটা কি? আপনি এটা বাংলাদেশে তো প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ব্যাখ্যাও না দিয়েছেন না যে বাংলাদেশের, প্রয়োজনটা- আমি একটু বলি, বাংলাদেশের আপনি যখন বাহির থেকে কোনো জিনিসপত্র কিনবেন, এটা কিন্তু এখান থেকে আপনার ডলারের মাধ্যমে পেমেন্ট, দ্যাট ইজ এলসি, যেটা আপনি তো এলসিও খুলতে পারছেন না। এই সংকটগুলো কিন্তু রয়ে গেছে। এখন একটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা বক্তব্য দিচ্ছেন, কিন্তু আপনি মেথডিক্যালি যখন যাবেন, একাডেমিক জায়গায় যখন যাবেন, তখন প্রকৃত দেখবেন যে এটার কিন্তু দৃশ্যপটে আসলে সুস্পষ্ট কোনো এক্সপ্লেনেশন নাই। জি, তো সুতরাং আমার মনে হয় যে এই সব কিছু সংকট মিলিয়ে যে জায়গাতে এখন আমরা অবস্থান করছি, এটা স্বাধীন একটা দেশের জনগণের জন্য প্রত্যাশিত জায়গা না। তো সুতরাং আমার মনে হয় যে আমরা হয়তো কথা বলছি, আমরা বিভিন্ন জায়গায় সেমিনারে কথা বলছি, আমরা লিখছি, রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্যগুলো শুনছি, কিন্তু ফাইনালি রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে শূন্য। এইটা। কারণ কোনো পজিটিভ কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। বাট আমরা চাই সংঘাতের মধ্যে দিয়ে কোনো সমস্যার সমাধান না হোক। আমরা চাই একটা ডায়লগ হোক, এবং সেই ডায়লগ অতীতে হয়তো ফলপ্রসূ হয় নাই, ফলপ্রসূ আমরা একটা চাই dialogue হোক। ফলপ্রসূ একটা ডায়লগ হোক, এবং সেই ডায়লগে জনগণ যাকে খুশি, জনগণ যাকে চাবে তাকে চুজ করে নিক। এই জায়গাটা আমার মনে হয় রাজনৈতিক নেতৃত্বের চিন্তা উচিত। হচ্ছে ভোট। এবার হাবিবুর রহমান হাবিব সাহেবের কাছে যাব। তো বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে, তো এই যে প্রেক্ষাপট, এখনকার রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট, এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি, এটা নিয়ে আপনাদের কতটা মানে বিরোধী দল হিসেবে আপনারা? আমরা তো বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদ করতে গিয়ে তো আমার আব্দুর রহিম নুরি আলম ভোলাতে মারা গেল। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে তো আমাদের কর্মসূচিগুলি, জনগণের দাবি নিয়েই তো আমাদের মাঠে আসা। তো এই নতুন করে তার বিদ্যুতের মূল্য আওয়ামী লীগের বৃদ্ধি করবে, এটা তো স্বাভাবিক। আওয়ামী লীগ কাছে কি চান? তাল গাছের কাছে কেমন নারকেল পাবেন? সুপারি গাছের কাছে তাল পাওয়া যাবে না। তো আওয়ামী লীগ মানেই, হ্যাঁ আওয়ামী লীগ মাঠে রাজনীতি করে আসছে, এটা ঠিক, কিন্তু আওয়ামী লীগ মানেই জনগণের দুর্ভোগ, এখন প্রমাণ হচ্ছে। তাই এত গল্প রিজার্ভের টাকা ব্যাংকে নাকি রাখায় জায়গা নাই, এত বিদ্যুৎ উৎপাদন করেছে 25,000 মেগাওয়াট, এখন বলা যে আদানি গ্রুপের কাছ থেকে নিয়ে আসবো রামপাল, এবং এর থেকে নিয়ে এসে তারপরে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমাদের উন্নতি গেল কোথাও বিদ্যুৎ। আমাদের বাড়িতে পুকুর আছে কিনা জানে, পুকুরের মধ্যে রাখছে বিদ্যুৎ। উনি সংবিধানের কথা বললেন, সংবিধানে কি আছে? সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মরক্ষণ, বাঙালি জাতীয়তাবাদ। সমাজতন্ত্র কোথায় গেছে? কোন কবরে আছে? গণতন্ত্র কোন শ্মশানে গেছে আপনি বলেন? আর ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, আর বাঙালি জাতীয়তাবাদ পাশাপাশি কি লেখা? বাংলাদেশি জাতীয়তাবাদ। মানে সংবিধানের কোনোটার সাথে আওয়ামী লীগের সম্পর্ক নাই।
আর মানুষের মৌলিক যে অধিকারগুলি সেগুলো তো নাই। গণতন্ত্র, এই যে ভোটের কথা যেটা বলে, একবার ভাবে না। এই যে রাতের বেলা আমরা ভোট কেটে নিলাম, 100% ভোট কতগুলি কেন্দ্রে নিলাম, 100 ভোট দিল বিএনপিকে। আওয়ামী লীগের মানুষ বলে মাথায় সিং গজায়। তা আওয়ামী লীগের মাথায় সিং গজায়, মাথায় লেজ গজায়। লেজ যদি না গজাবে তাহলে বিএনপির একটা প্রার্থী যে আগেরবার 2008 সালে ভোট পেয়েছিল হয়তো 1.5 লাখ 1,30,000, সেই ভোট প্রায় 2,000, 1500, 1,000। এমনও গেছে আওয়ামী লীগের একজন প্রার্থী ভোট পেয়েছে আপনার 137 ভোট, 145 ভোট। এই যে প্রশাসন যে আওয়ামী লীগকে কোন জায়গায় নিয়ে গেছে, এর একশো গবেষণা হবে না? আওয়ামী লীগ পদে পদে বিচারের সম্মুখীন হবে জনগণের কাছে। এই যে মিথ্যাচার, জনগণকে ভোট দিতে দেয়নি দীর্ঘদিন যাবৎ, অনেক ভোটার, লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ ভোটার মারা গেছে। তারা নতুন ভোটার হয়েছিল, তারা 2014 সালে ভোট দিতে পারে নাই, 18 সালে ভোট দিতে পারে নাই, পৌরসভা ভোট দিতে পারে নাই, উপজেলা ভোট দিতে পারে নাই, এমনকি ইউনিয়ন কাউন্সিল ভোট দিতে পারে নাই। আওয়ামী লীগ নিজেরা মারামারি করে 2টা ইউপি নির্বাচনে প্রায় 300 মতো লোক মারা গেছে তাদের। এই কয়েক বছরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ মারামারি করে অন্তত আরও 300 লোক মারা গেছে, একটা মামলা হয়নি। আমরা এটুকু বলে জনগণের সরকার যখন আসবে এই প্রত্যেকটা হত্যার বিচার হবে, কিন্তু আচ্ছা, প্রত্যেকটা এর বিচার হবে। আর এই যে জনগণকে যে দুর্ভোগে ফেলছে, এই ধরনের যে সমাবেশের আগে বন্ধ করে দেয়, কত মানুষ আছে তারা আপনার রোগী নিয়ে যায়, ডিভিশনাল শহরে যে হাসপাতালগুলি থাকে সেখানে তারা যেতে পারেন, কী গালাগালি যে করে তাদের বক্তব্য তারা শোনে না। এই আমি বলতে আজকে আমার মনটা এমন আরও বেশি খারাপ। আমার একটা ভাই, দেশ বাঁচা মানুষ বাঁচা আন্দোলন নেতা রিপন, রকিবুল ইসলাম রিপন, ওর বোর্ডে আমি বিয়ে দিলাম সেদিন, বাচ্চার দিকে পিজি হাসপাতালে আজকে বউটা মারা গেছে, বাচ্চাটা আইসে তো বউটা নিয়ে লাশ দাফন করতে গেল। আমার বিশ্বাস হচ্ছে না এই বাংলাদেশে এখনও মানুষ, বাচ্চা ডেলিভারি হতে গিয়ে মানুষ মারা যায়। এই তো উন্নত জায়গায় আমরা গেছি। সবশেষে যে কথা বলতে চাই, এত উন্নয়নের গল্প হলো, সামান্য সামান্য কত এখন টাকার মান কমে গেছে, 50,000 কোটি টাকা হবে, $4,500 বিলিয়ন। যে দেশে বছরে 70 থেকে 80,000 টাকা বিদেশে পাচার হয়ে যায়, সেই দেশে 45,000 বা 50,000 এখন দাম বাড়ার কারণে হবে, তাও 3 বছরে পাবে। কী কারণে? আমরা খাওয়ার জন্য দিবে না, আবার কাপড় কেনার জন্য দেবে না, চশমা চলার মানে চুলে কলম দেওয়ার জন্য দিবে। কোথায় গেল অহংকার? এত অহংকার গেল কোথায়? এত বলে পৃথিবী সব বিভিন্ন দেশ বলে, মানে ট্রাম্পও আফসোস করতেছিল বাংলাদেশের মতো উন্নত দেশে যদি আমি একটা রাষ্ট্রপতি না একটা ভোটার হতে পারতাম, গেল কোথায়? আচ্ছা, মানে শেষ করি, নাবালকের মতো কথা বলে। আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের মাথা পিছু ইনকাম হলো $56,000, আর আমাদের কথা টেনে টুনে $29,000। আওয়ামী লীগেরটা বাদ দিলে পারে $2,000 হবে না। এই যে উন্নতিটা, এটা আওয়ামী লীগের, সাধারণ মানুষের উন্নতি হয়নি। মানে এমন এমন কথা বলে যে দাম বেড়ে গেছে 3 গুণ 4 গুণ 5 গুণ দাম বাড়ছে। আর বাবা মার্কিন যুক্তরাষ্ট্রের 5 গুণ বাড়লে বাকি, 7 গুণ বাড়লে বাকি। আমার ক্ষুধা হলো শুধু চাউলটা আমি আলু সিদ্ধ করে খাবো, এটা আমার হলো না খেয়ে থাকা। আর মার্কিন যুক্তরাষ্ট্র মাছ মাংস 2টাই খেত, 3টাই খেত, একটা বাদ দিয়ে খাচ্ছে। এই অবস্থার মধ্যে দিয়ে আওয়ামী লীগকে তওবা পড়তে হবে জাতির কাছে। এই যে দেশটাকে ধ্বংস করে দেয়, বিদ্যুতের নামে যে চুরিটা করছে। শেষ কথা বলে, এই আমার বাড়ির কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বিশ্বাস করেন 1 লক্ষ টাকার কমে কোনো রাশিয়ানদের বেতন ছিল না। ডলারের দাম বাড়ার কারণে 1,15,000 20,000 টাকা তাদের হয়ে গেছে। আর আমার বাঙালি 50,000 30,000 টাকা যারা পেত, তাদের কমিয়ে এখন 20-15,000 করে দেয়। আর ওখানে চোর সিন্ডিকেট আছে, আওয়ামী লীগের কিছু চোর সিন্ডিকেট। এই সিন্ডিকেট তারা একটা ঢুকায় 50,000 টাকা দিয়ে 6 মাস কাজ করে, তার বেতনে বাড়বে, তখন বাদ দিয়ে আবার আরেকজনকে নেয়। তা আমি ঘোষণা দিয়েছি এই সমস্ত চোরদের লিস্ট হবে। এই লিস্ট করে আগামীতে পরিবর্তন যখন হবে না, এই টাকাগুলি সব ওই সাধারণ গরিব মানুষের ছেলে টাকা দিয়ে, যারা চাকরিতে ঢুকছে তাদের। এর মহা লুটপাট হচ্ছে। এই রাশিয়ান প্রজেক্টে টাকা দিতে গেলে 1,13,000 কোটি টাকার এখন 1,40,000 কোটি টাকা তো রূপান্তরিত হয়েছে। ডলারের দাম বাড়তে বাড়তে আবার রুবলে পরিশোধ করতেছে, রুবলের সাথে ডলার এক্সচেঞ্জ করতে গেছে, সেটা বাংলাদেশ দিতে হবে। 2 লক্ষ কোটি টাকা চলে যাবে 2400 মেগাওয়াট বিদ্যুতের জন্য। এই জবাব দিবে আওয়ামী লীগ দিতে পারবে? আপনি তো কিছু জিনিস নোট করেছেন, তো আপনার কি? না, আমি নোট করি নাই, আমি এমনি লিখেছিলাম। তো এত অভিযোগের তো অনেক অভিযোগ একই কথা প্রতি অনুষ্ঠানে, একই কথা, একই গল্পের কথা।
এই গল্পটা এখন রেকর্ড হয়ে গেছে, এক গল্প। মিথ্যা কথার গল্প দিয়ে যদি রেকর্ড হয় আর আন্তর্জাতিকভাবে পুরস্কারের ব্যবস্থা করা হয়, তাহলে বাংলাদেশে বিএনপি ফার্স্ট হবে মিথ্যা কথার জন্য। আমাদের মিথ্যাবাদী বলে, মিথ্যাবাদী, আমাদের দুর্নীতিবাজ বলে। আমি যদি বলি যে বিএনপি হচ্ছে মহাচোরের পার্টি, লুটেরা পার্টি, এবং আপনার FBI আমেরিকার তাদের বক্তব্য যে তারেক জিয়া একজন বিপজ্জনক ব্যক্তি, ওই সময় বললেন যে সে যখন যুবরাজ ছিল, আপনার হাওয়া ভবনের বসে বসে এই বাংলাদেশ লুণ্ঠন করেছে, 3-5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমরা বাংলাদেশ আর কিছুতে চ্যাম্পিয়ন না হই, অন্তপক্ষে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি। সেই জন্য এই চ্যাম্পিয়নের মালিক কিন্তু বিএনপি। এই জন্য তাদের ট্রফি দেওয়া যেতে পারে, সেই ট্রফিতে দেওয়ার সুযোগ নাই, যে কারণে তারা কারাগারে যায়। এই দেখেন আমার কথার মধ্যে উনি ফ্যাসিস্ট পার্টি, বিএনপি ফ্যাসিস্ট পার্টি, অন্যের কথা বলতে দিবে না। তার কথার সঙ্গে কথাই বলি নাই, আমার কথা ক্ষমতায় যান নাই। গাছে কাঠার গুপের তেল, বিএনপি কিন্তু গুপের তেল মারতেছে। এর আগে লিস্ট করতেছে কয়টা মামলা দিয়ে আমাদের নামে, কয়টা বিচার সত্য মামলা দেবো কি দিবে না, আগেই লিস্ট করতেছে। আর জনগণ দেখতেছে ক্ষমতা এখনো যাওনি, এর আগেই ভাবসাব। আর ক্ষমতায় গেলে বাংলাদেশটা কি করবা, খেয়ে একেবারে খেয়ে টোটাল বাংলাদেশ খেয়ে ফেলবে, গিলে ফেলবে, এরা পাকিস্তান বানিয়ে ফেলবে। হ্যাঁ, সংবিধান উনি বুঝেন না, দেখেন না, সংবিধানে কিছু নাই। আপনাদের এখনকার আচ্ছা সীমান্ত, তোমার নামটা খুবই সুন্দর, তুমি বলে ফেলেছো। অবশ্যই অবশ্যই। সীমান্ত নামে একটা গানও আছে, যেখানে ক্রাইসিস যেখানে আওয়ামী লীগ, সেখানে ক্রাইসিস যেখানে শেখ হাসিনার নেতৃত্ব, সেখানে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়। আপনি দেখেননি পদ্মা সেতুর চ্যালেঞ্জটা কীভাবে গ্রহণ করলেন? ওয়ার্ল্ড ব্যাংক ফান্ড উইথড্র করলো, তারপর চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমি পদ্মা সেতু বানালেন। কত $1 বিলিয়ন মনে আছে? ষড়যন্ত্র করে যারা করেছিল, $60 বিলিয়ন ষড়যন্ত্রকে ছিন্ন ভিন্ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমাণ করে দিলেন, আমি পারি, আই এম শেখ হাসিনা, ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি পারি। এবং উনি করেছেন। আর তিনি বলেছেন, যুদ্ধে গিয়েছিলাম রাজাকার শাহাদিসকে প্রধানমন্ত্রী করার জন্য। জিয়াউর রহমান ক্ষমতা দখল করলো রাতের অন্ধকারে। হ্যাঁ, আমরা নাকি ভোট চুরি করছি। এই রাষ্ট্র দখল করছে কি? জিয়াউর রহমান। কি দিয়ে? বন্দুক দিয়ে দখল করে তিনি সংবিধানকে পিষ্ট করলেন, সংবিধানকে স্থগিত করে দিলেন, সংবিধানের সব কিছু পরিবর্তন এবং এই সংবিধানের জনগণের 72 বঙ্গবন্ধু যে পার্লামেন্টের সংবিধান রচনা করলেন, ঐতিহাসিকভাবে বিচার বিশ্লেষণ করলে সবচেয়ে দুনিয়ার শ্রেষ্ঠ সংবিধান এটা। আর সেই শ্রেষ্ঠ সংবিধানটাকে কেটে পাকিস্তান চাপাবাজের পার্টি। হ্যাঁ, নাচতে না পারলাম না উঠোন বাঁকা, নাচতে পারলাম উঠোন বাঁকা। আচ্ছা, আমরা স্যারের কাছে একটু যাব। আমরা স্যার কি বলবে? স্যার তো স্তব্ধ হয়ে গেছে। অল্প কিছুক্ষণ সময় আছে, আমরা 1 মিনিটের মধ্যে কথা বলেন যে এই অস্থির অবস্থা কিংবা এই সংঘাতময়, মানে আমরা কি আসলে কোন দিকে যাচ্ছি? আচ্ছা, ধন্যবাদ। আপনি একটু শর্টলি যদি বলেন। আমি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আমি একটা এক্সাম্পল দেখাই। ভেনেজুয়েলার নাম আমরা সবাই শুনেছি, এবং পৃথিবীর সবচেয়ে রিসোর্সফুল কান্ট্রি ছিল, তাদের পার ক্যাপিটা ইনকাম ছিল অনেক হাই। এখন ভেনেজুয়েলা আপনি দেখেন যে 97% মানুষ হচ্ছে দারিদ্র সীমার নিচে। কেন? আমেরিকার স্যাংশন মানে ভোগ করতে করতে তারা কিন্তু আজকে ডিস্ট্রয়েড। আমি এটা কেন বলছি এই কথা? আমাদের এখানে স্যাংশন এসেছে। আমি বলছি এই কথাটা আসি। শ্রীলঙ্কা আমি 2013 সালে ভিজিট করেছি। সুনামিতে পুরো শ্রীলঙ্কার অনেক জায়গা ডিস্ট্রয়েড। সেই শ্রীলঙ্কা 2013-তে একটা বিউটিফুল কান্ট্রি। LTTI দ্বারা দীর্ঘদিন তারা শাসিত, সংগ্রাম এগুলোর পরেও যাদের 87% লোক কিন্তু হাইলি কোয়ালিফাইড, তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, এবং বিশ্বে তাদের একটা গুডউইল আছে। সেই শ্রীলঙ্কাও কিন্তু আজকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত হচ্ছে। আমি এই দুটো এক্সাম্পল দিলাম এই কারণেই যে বাংলাদেশ নিঃসন্দেহে একটা অপার সম্ভাবনার দেশ। আপনি দেখেন যে আলোচনায় আসলো সংবিধানের প্রসঙ্গটি নিয়ে, আপনি একটা জিনিস দেখবেন, সংবিধানটা
সংবিধানটা যখন তৈরি করা হয় 1972, এটা জনগণের আকাঙ্ক্ষার সাথে কিন্তু সম্পর্কযুক্ত। আকাঙ্ক্ষা, ওই সময় কি আকাঙ্ক্ষা ছিল, যেটা বলা হয় যে রাষ্ট্রের 4টা প্রিন্সিপালস নির্ধারণ করা হচ্ছে। আজকে জনগণের আকাঙ্ক্ষাটা যদি রাজনৈতিক দল ফিল করে জি। যে জনগণ কি আকাঙ্ক্ষা পোষণ করে, তাহলে কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি একটা কথা আছে, আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয়ে কিন্তু সংবিধান পরিবর্তনশীল। এটা বাইবেল না যে পরিবর্তন করা যাবে না। ওকে, কেন? আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকান, এরা 250 বছরের স্বাধীনতার ইতিহাস, সংবিধান সংশোধন হচ্ছে মাত্র 32 বার। আমাদের 51 বছরে 16 বার সংবিধান সংশোধন হয়েছে। তাহলে কোথায় 250 বছর আর কোথায় 50 বছর? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সংশোধন হয়েছে। ওকে, মানে আপনি কি চাচ্ছেন যে আবার আমি সংবিধান? না, আমি তো বলেছি যে আকাঙ্ক্ষার সাথে যুক্ত হয় এক। আরেকটু হচ্ছে, আপনি দেখেন যে এই যে রাজনৈতিক দল একজন আরেকজনকে ঘায়েল করা, যেটা আর কি, হ্যাঁ, এই যে সংস্কৃতিটা, এটা তো একটা গ্রাসরুট লেভেলে চলে যায়। কারণ আপনি দেখবেন যে ডিক্টেটরশিপ কিন্তু হিটলার একা ছিল, আর গণতান্ত্রিক পন্থায় কিন্তু আপনি কালেকটিভ ডিক্টেটরশিপ তৈরি হয়। কেন? কারণ রাজনৈতিক দলের কর্মী বাহিনী থাকে একদম গ্রাসরুট লেভেলে, অর্থাৎ এখান থেকে যে নির্দেশনা যায় সেই নির্দেশনা কিন্তু গ্রাসরুট লেভেলে ওই নির্দেশনা পালন করে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে হিটলার একা, কিন্তু গণতান্ত্রিক লেভেলে কিন্তু সমষ্টিগতভাবে একটা ডিক্টেটরশিপ তৈরি হয়। এখানে যে জিনিসটা আমি মেসেজ দিতে যাচ্ছি, এরকম আপনি লক্ষ্য করবেন যে আপনি যার যে অবস্থান, যার যেখানে অবস্থান, সাংস্কৃতিক রাজনীতিক শেষ করে নিচ্ছি, রাজনীতিক সংস্কৃতি, এখানে একজন আরেকজনকে রেসপেক্ট করা। কেন? কারণ আলটিমেটলি ডিসিশন তো জনগণের কাছ থেকে আসবে। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে আমরা এই নেতৃবৃন্দের কাছ থেকে যে জিনিসগুলো আমরা প্রত্যাশা করি, আমি আগেই বলেছি শুরুতেই, যে তারাই দেশ শাসন করেন, তারাই দেশ পরিচালনা করেন, এবং তারাই কিন্তু ঝুঁকিও নেন। সুতরাং জনগণকে আপনি 5 বছরের জন্য একবার ক্ষমা চেয়ে আপনি 5 বছর জনগণকে সাফার করাতে পারেন না। জনগণকে কখনোই আপনি বলির পাঁঠা এটা বানাতে পারেন না। এক, আরেকটা হচ্ছে মিথ্যা কথা, একটা যেহেতু দর্শক মণ্ডলী দেখছেন, এই শব্দগুলো আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি। এটা আসলে অসত্য কথাটা বলা উচিত, কারণ এটা মিথ্যাটা ডিরেক্ট একেবারে মানে একটা র টার্ম হয়ে যায়। শিক্ষক মানুষ তো একটু আশা করি যে এটা হওয়া উচিত। মহাসত্য। আর আরেকটা হচ্ছে যে যখন মিথ্যা বলছে তখন পাল্টা বলতে হয়। আমার হয়তো 5টা ত্রুটি আছে, আপনার হয়তো 2টো ত্রুটি, কিন্তু এই ত্রুটিটা কিন্তু মিডিয়াতে আসছে। সুতরাং রাজনীতি করতে গেলে আপনার ভুল হবে, ত্রুটি হবে, কিন্তু এটাকে যখন আপনি বড় ক্যানভাসে নিয়ে আসবেন, তখন সাধারণ কর্মী যারা থাকে তাদের মধ্যে কিন্তু এই মেসেজটি চলে যায়, তাদের মধ্যে এক ধরনের মিক্সড প্রতিক্রিয়া হয়, এবং ফাইনালি যেটা হয় একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়, যেটা কিন্তু কারো প্রত্যাশিত নয়। এখন জনগণের আকাঙ্ক্ষাটা বলেন, গণতন্ত্র। আমি যেটা বলতে চাইছি, আকাঙ্ক্ষা যদি আপনি বুঝতে পারেন, তাহলে জনগণের আকাঙ্ক্ষার সাথে সম্পৃক্ত হয়ে রাজনৈতিক দল নিশ্চয়ই তাদের আকাঙ্ক্ষা বুঝতে পারবেন। এখন ওটা যদি আমি মেনে নেই তাহলে ভালো, আর যদি মেনে নেই, আমি বলছি আস্থার কেন সংকট। আপনি দেখেন একটা জিনিস, একটা জিনিস বলিনি, আমি 2018 সালের ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর একটা স্পিচ যখন ডায়লগ হয়, আমরা খুব প্রত্যাশা করেছিলাম একটা পজিটিভ জায়গায় যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমার প্রতি আস্থা রাখুন, এই শব্দটি কোট আনকোট। আপনি দেখবেন ওই সময়টা আমি নিরপেক্ষ একটা ইলেকশন দিব, অর্থাৎ ভোট চুরি করে ক্ষমতা আসার ইচ্ছা কিন্তু আমার নাই, কোট আনকোট। আমি মিডিয়াতে বলছি, এটা আছে। কিন্তু পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখলাম, মানে আমরা অবজারভার হিসেবে দেখলাম যে 2018 সালের ইলেকশনটা ভয়াবহ একটা চিত্র, যেটা বিদেশি দূতাবাসগুলো এখন বলা শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই জায়গাগুলোতে একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমরা কিন্তু চাই যে একটা সুন্দর পরিবেশের রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে একটা ভোট হোক, যে ভোটে জনগণ তার প্রত্যাশিত রায়টা দিতে পারবে। ধন্যবাদ জনাব ডক্টর মতিনুর রহমান। আপনাদের আহমদ হোসেন, আপনাদের একটা কথা বলছি। আচ্ছা, প্রফেসর সাহেব তো বুদ্ধিজীবী মানুষ, আমরা ছাত্র, উনি শিক্ষক, কাজে ওনার কাছ থেকে আমরা শিখব। অসত্য কথাটা হয় যে পার্লামেন্টেরিয়ান শব্দ, যে অসত্য বলতে হবে, আর বাহিরে মিথ্যা কথা বলা যাবে। মিডিয়াতে নরমালি একজন শিক্ষকের যে সবসময় কারেক্ট থাকবেন, এটাও ঠিক নয়। না, সেটা ঠিক না। শিক্ষকের কাছ থেকে শিখবো, উনি আবার ভুল বলবেন না, এটা বলতে হবে। এটা দর্শকরা সেটা হচ্ছে দর্শকরা বিচার করবেন যে আসলে। আর আপনি যে কথা বললেন, মিথ্যা কথা, আপনি যে কথা বললেন, আপনি আশা করেছিলাম প্রফেসর সাহেব নিরপেক্ষ জায়গাতে কথা বলবেন, ওনার নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে।
আপনি আশা করেছিলাম দুর্ভাগ্য তো কোনো কোনো ইলেকশন হয়নি। কমিশনে ওনাকে নিয়ে এটা যাবে। হচ্ছে যে হ্যাঁ, সবসময় ওনার পক্ষে নিলেন। আমার আচ্ছা, ধন্যবাদ আপনাদের তিনজনকে, আসলে প্রাণবন্ত আলোচনা হয়েছে। আচ্ছা, আরে ধন্যবাদ আরে আপনাদের রাখেন তিনজনকে, রাখেন তিনজনকে ধন্যবাদ রাখেন, আমাদের স্টুডিওতে রাখেন, সময় দেওয়ার রাখেন। জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজন এই সময়। আগামীতে আবার দেখা হবে। এই পর্যন্ত সুস্থ থাকেন, ভালো থাকেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। শুভরাত্রি।